চাকরি চোর, কয়লা চোর, বালি চোরের সঙ্গে আমরা বলছি ডিএ চোর। উনি তার কম্পিউটার সফটওয়্যার তৈরির অজুহাতে মাত্র 2016 থেকে 19 48 মাস 141 মাসের জায়গায় 48 মাসের বকেয়া দেবেন বলে ওই আদেশনামায় দেখতে পেলাম। ডিএ কাটমানি কর্মচারীর কাছ থেকে পাওয়া যাবে না বলে ডিএর টাকাটা সরাসরি এইভাবে মেরে দেওয়া হচ্ছে। আর মাত্র 8-9 দিনের মধ্যে যদি সফটওয়্যারটাই আপলোড করে বিলটাই তৈরি করা না হয়, তাহলে কিভাবে 31শে মার্চের মধ্যে তাও প্রথম ইনস্টলমেন্ট হাতে পাবে? অর্থাৎ আমাদের সামনে গাজর ঝুলিয়েছেন উনি। কোনো অবস্থাতেই আজকে কর্মচারী স্বভাব এই সরকারকে বিশ্বাস করে না। স্ট্যাটাস রিপোর্ট আমরা যারা মামলাকারী আমরা পেতে বাধ্য। আমি সেই জন্যই বলছি যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের ওই বক্তৃতা ওই তথ্য আমরা বিশ্বাস করি না, না আচালে বিশ্বাস নেই। এরকম প্রতারণা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার তার কর্মচারীদের বেলায় করেননি। এই রাজ্য সরকার দিয়ে দেবে না। আমাদের টাকাটা সাইফন করে উনি নিত্য নতুন প্রকল্পে দিয়ে দিচ্ছেন। চিফ মিনিস্টার আর কাটমানি পশ্চিমবাংলার সমর্থক হয়ে গেছে। দাদা, রাজ্য সরকার ডিএ নিয়ে নোটিশ জারি করেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেখানে বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে। এই বিষয়টা যদি ক্লিয়ার করেন। এর আগে আপনাদের একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আমরা অর্ডারটাকে পড়ি, অর্ডারটা পড়ে আমাদের কন্টেম্প পিটিশনটাকে তুলব কিনা ঠিক করে বলেছিলাম তো। এবং এটাও বলেছিলাম যে এই সরকারের কাছ থেকে আমরা কিছুই আশা করি না, প্রত্যাশা করি না, ধন্যবাদ জানানো তো দূরের কথা। এবং সেই অর্ডারটা পাওয়ার পর আমরা দেখলাম অর্ডারের মধ্যে বিস্তর অসঙ্গতি। সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়ে বলেছিল 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 পর্যন্ত 141 মাস হচ্ছে। 141 মাসের যে বকেয়া ডিএটা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ফলো করে, তার 25% ইমিডিয়েটলি দিতে 5ই ফেব্রুয়ারি। এবং ফোরম্যান কমিটি একটা বানিয়েছিলেন রিটায়ার্ড জাস্টিস ইন্দু মালহোত্রার পৌরোহিত্যে। তার সঙ্গে তাই সেই কমিটিকে সরকার সহযোগিতা করে তারা 6ই এপ্রিলের মধ্যে একটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টকে জমা দেবে। এবং তাদের কাজই ছিল কত টাকা বকেয়া হবে এবং সেটা কিভাবে দেবে, এইগুলো নিয়ে একটা স্ট্যাটাস রিপোর্ট তার ডিসিশনটাকে নিয়েছে। এবং 31শে মার্চের মধ্যে ওই 25% পর যে 75% থেকে গেল তার একটা কিস্তি দিয়ে দিতে। কিন্তু আমরা অর্ডারটা কি দেখলাম? প্রথম কথা, কোনো স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েনি। এই যে বাজারে একটা দেখাচ্ছে জাস্টিস ইন্দু মালহোত্রার কমিটি, ওটা কিন্তু স্ট্যাটাস রিপোর্ট না, ওটা প্রসিডিং। রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে যে আলোচনা ফোরম্যান কমিটি রয়েছিল তার প্রসিডিংস মাত্র। কারণ স্ট্যাটাস রিপোর্ট আমরা যারা মামলাকারী আমরা পেতে বাধ্য, আমাদের দিতেই হবে স্ট্যাটাস রিপোর্টটা। 2, ইমিডিয়েটলি 25% ডিএর গল্পটাই যে মানে অর্ডারটাই সরকার সম্পূর্ণভাবে অবহেলা করলো। সরকারকে 141 মাস বলে দিল। সরকার সেখানে HRMS চালু করেছেন 2016 সাল থেকে। অতএব আগের একটা ওল্ড টেকনোলজিতে সময় লাগবে, অনেক কিছু আছে, নানান রকম কথা বলে 2016 1 জানুয়ারি থেকে 2019-এর 31শে ডিসেম্বর 4 বছরের উনি এরিয়া রিজার্ভ করে একটা কিস্তি মার্চ মাসে আরেকটা কিস্তি সেপ্টেম্বরে। তাহলে সুপ্রিম কোর্ট বলে দিল 141 মাসে, সরকার সেখানে 48 মাসে হিসাব করছে। এবং সুপ্রিম কোর্ট বলে দিল 5ই ফেব্রুয়ারি রায়ের পরে যে অবিলম্বে দিতে, সেটা আমরা ধরে নিতে পারি 5ই মার্চ পর্যন্ত যেতে পারে। সেটা মার্চের শেষে গিয়ে এপ্রিলে হাতে পাবে, আরেকটা গিয়ে 6 মাস পরে সেপ্টেম্বরে অক্টোবরে হাতে পাবে। তার মানে এটা সম্পূর্ণ সরকার এক্ষেত্রে কন্টেম্প্ট মানে অমান্য করলো সুপ্রিম কোর্টের রায়, কন্টেম্প্টের মধ্যে পড়ে গেল এটা। অতএব আমরা দিল্লিতে উকিলের সঙ্গে এটা কথা বলেছি। পাশাপাশি এই যে 4 বছরের আগের যে পিরিয়ডটা, সেটা কবে হবে তার সম্পর্কে কোনো কথা নেই। যারা ইন সার্ভিসে আছেন গ্রুপ সি টু গ্রুপ এ, তাদের কিন্তু টাকাটা ফান্ডিং করে প্রভিডেন্ট ফান্ডে 2 বছরের জন্য রেখে দিল, লক পিরিয়ড করে দিল। এটা তো কথা ছিল না। এটা তো সুপ্রিম কোর্টে গিয়ে সরকার বলেনি যে আমি এই পিরিয়ডটা প্রভিডেন্ট ফান্ডে দেবো। তাহলে তারা এখন হাতে কি পেন্সিল ছাড়া তাদের হাতে, সেই গ্রুপ সি টু গ্রুপে তাদের হাতে খালি নোট বই আর পেন্সিল, আর কিছু থাকছে না। অনলি গ্রুপ ডি এ আর রিটায়ার্ড পার্সনদের ক্ষেত্রে। আর যারা শিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন পঞ্চায়েত, পৌরশাসিত, তাদের বেলা একটা ছোট্ট অর্ডার 998F করে, সেখানে পর্যন্ত মডালিটিস কী হবে কোনো ব্যাপারটা কিছুই বললেন না, দেওয়া হবে এইটুকু বলে ছেড়ে দিল।
তার মানে অসঙ্গতিতে ভরা, এবং মূল কথা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা কন্টেম্প পিটিশন তো ফাইল করেছি, এখন কন্টেম্প পিটিশনে একটু আবার একটা টেকনিক্যাল দিক এসে গেছে, যে যেহেতু মুখ্য সচিব পাল্টে গেছেন, আবার নতুন করে তাদের একটা ধরিয়ে আমরা সামনের সপ্তাহে আমাদের এটা মেনশন করার মতন একটা জায়গায় আছি। আবার আমাদের কথা হবে, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা হবে, আইনজীবীদের সঙ্গেও কথা হবে, হয়ে আমরা কিন্তু কন্টেম্পটের দিকে যাবই। 15ই এপ্রিল হয়তো মামলাটি, কন্টেম্প মামলাটা একসঙ্গে শুনানি হবে। কারণ সুপ্রিম কোর্ট সরকারের খাজাঞ্চিখানা নয়, ট্রেজারি নয়, যে সরকার বলে দিল আর সুপ্রিম কোর্ট সবাই মেনে নিল। সুপ্রিম কোর্টের কাছে বলতে হবে, আমি তোমাকে একটা গাইডলাইন বেঁধে দিয়েছি, তুমি কে গাইডলাইনটা তোমার মতো করার, তুমি কি আমার অনুমতি নিয়েছো? আর যদি রাজ্য সরকার এই অর্ডার বার করার আগে সুপ্রিম কোর্টে গিয়ে এইটাই যদি অনুমতি নিয়ে আসতো, আমি এভাবেই দিতে চাই, তাহলে কিন্তু বলা যেত সুপ্রিম কোর্টকে তিনি মান্যতা দিচ্ছেন। কিন্তু সরকার নিজেই বলে দিচ্ছেন। আমি সেই জন্যই বলছি যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের ওই বক্তৃতা, ওই তথ্য আমরা বিশ্বাস করি না, না আচালে বিশ্বাস নেই। কারণ এই সরকারকে হাড়ে হাড়ে চিনি, এরকম প্রতারণা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার তার কর্মচারীদের বেলায় করেননি। সেই কারণেই আমাদের কন্টেম্পটের দিকটা ভাবতে হচ্ছে। তৃণমূল তো নিজের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে ডিএ সংক্রান্ত কোনো কথাও তারা বলেনি। শুনেছিলাম যে ডিএ ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করে মিটিয়ে দেবো, এরকম ইস্তাহারে নাকি বলা আছে। এবং যদি না বলা থাকে খুব স্বাভাবিক, কারণ এই রাজ্য সরকার ডিএ দেবে না। যে মুখ্যমন্ত্রী বলে দেয় যে ডিএ মামলা শেষ কোনো দিন হবে না, আর যে মুখ্যমন্ত্রী বলে দেয় যে যার সরকার বলে ডিএ অধিকার নয়, এই কথা যারা বলে সেই সরকারের মনোভাবটা বোঝাই যায় যে ডিএ তারা দেবে না। অতএব আমাদের কাছে যদি সরকার বলতো যে আমরা ডিএ মিটিয়ে দেবো, সেটাও বিশ্বাস করতাম না। আর ডিএর উল্লেখ না থাকলে সেটাও বলবো যে তার যা চরিত্র সরকার, সে তার মতোই কাজ করেছে, সে ডিএ দেবে না বলেই ঠিক করেছে। 6 পে কমিশনের যখন রেকমেন্ডেশন অভিরূপ সরকার বার করলেন, তিনি বলে দিলেন যে এআইসিপি মেনে ডিএ দিতে হবে, এমন কোনো কথা নেই। অর্থাৎ সরকারের হিজমাস্টার ভয়েসে অভিরূপ সরকার এটা বলে দিল। এবং সেই কমিশনের রিপোর্টটা পেতেও অনেক কাঠখড় পড়াতে, যে চুপি চুপি গিয়ে নবান্নয়নে দিয়ে এসছেন। কিন্তু সুপ্রিম কোর্ট যখন 2009 এআইসিপিআইকে ফলো করতে বলেছে, তা একটা পিরিয়ডে এআইসিপি হয়ে গিয়ে পরের পিরিয়ডেও এআইসিপি না দিয়ে নিজস্ব ফর্মুলা যখন সরকারের নেই, ও কোনো গল্পই নেই, এআইসিপি অনুযায়ী আমাদের পরেও দিতে হবে। আমরা পরিষ্কার বলছি যে এই সরকারের ইশতেহারের কোনো মূল্যই সরকারি কর্মচারীর কাছে নেই, তাই ইশতেহারকে আমরা গুরুত্বও দিচ্ছি না। আমরা যেটা আজকে এখানে আমরা আজকে বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসছেন, তাদের একটা সংগঠন তৈরি হচ্ছে। আজকে একটা যোগদান হলো, আপনি দেখলেন। আরও বেশি সংখ্যক লোক আসছেন, বিভিন্ন দপ্তর থেকে, হেলথ দপ্তর থেকেও এসছেন। আমরা পরিষ্কারভাবে, যে কথা আমার কার্যকরী সভাপতি তার শুরুতেই বললেন, আমরা কোনো ঢাক গুড়গুড়ের মধ্যে নেই। আমরা অরাজনৈতিক বলে যে দলকে মানুষ চাইবে সে দল জিতবে, এরকম ধোঁয়াশা কথার মধ্যেও নেই। আমরা পরিষ্কার বলছি, পরিবর্তন আনতে হবে। রাষ্ট্রবাদী চিন্তাভাবনায় আমরা সম্পৃক্ত মানুষ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস চিন্তাভাবনায় আমরা উদ্বুদ্ধ। আমরা চাইছি পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাবিতার তাদের পরিবার পরিজন এবার ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে। তার জন্য আমরা সবার কাছে আবেদন রাখবো, কারণ আমরা গোটা ভারতবর্ষেই দেখেছি যে কেন্দ্র তো বটেই, রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি যেখানে সরকারে আছেন কি তার সঙ্গে যে জোটে আছেন, তারা প্রত্যেকেই তাদের কর্মচারীদের ডিএর ব্যাপারে যথেষ্ট যত্নশীল। তার সেই সব রাজ্যে ডিএ নিয়ে আন্দোলন করতে হয় না। একটা উদাহরণ ত্রিপুরা দেখায়, কিন্তু ত্রিপুরা আমাদের থেকেও পিছনে ছিল। আজকে ত্রিপুরা অনেক এগিয়ে গেছে। ত্রিপুরা 44% ডিএ মিটিয়ে দিয়েছে। আপনারা জানেন ত্রিপুরা বড্ড ছোট্ট একটা জায়গা, পশ্চিমবঙ্গের তুলনায় কিছুই না, কেন্দ্রের দেওয়া টাকার ওপরে চলতে হয়। সেই রাজ্য আজকে 44% ডিএ যদি মিটিয়ে দিতে পারে, আমাদের রাজ্য আমরা এখন বোধহয় এই 1 এপ্রিল থেকে 22% হবে, এখন 18% দাঁড়িয়ে আছে। এই প্রতারক সরকার, এবং আমরা আপনার চ্যানেল মাধ্যমে বলছি, আমাদের টাকাটা সাইফন করে উনি নিত্য নতুন প্রকল্পে দিয়ে দিচ্ছেন। তাহলে চাকরি চোর, কয়লা চোর, বালি চোরের সঙ্গে আমরা বলছি ডিএ চোর, এই ডিএর টাকাটাও মেরে দিয়েছে, ওখানে দিয়ে করেছে।
এবং ডিএর টাকাতে কাটমানি হবে না। আজকে সিএম বললে চিফ মিনিস্টার, সিএম বললে কাটমানি, অর্থাৎ চিফ মিনিস্টার আর কাটমানি পশ্চিমবাংলায় সমর্থক হয়ে গেছে। ডিএ কাটমানি কর্মচারীর কাছ থেকে পাওয়া যাবে না বলে ডিএর টাকাটা সরাসরি এইভাবে মেরে দেওয়া হচ্ছে। এ আর বেশি দিন নয়। সরকার পাল্টানোর কথাই বলছি, সরকার পাল্টালে আমরা আশা করি যে ভারতীয় জনতা পার্টি যারা বারবার বলছেন সংকল্পপত্র বেরোবে বলে আশা করি যে আমরা কেন্দ্র যেদিন থেকে ডিএ দেবে আমরা ডিএ দেবো এবং বকেয়া ডিএর ক্ষেত্রে তারা অনেক ইতিবাচক ভূমিকা নেবে। আমার ধারণা যে মডিফিকেশান প্রেয়ারটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর আগে দিতে পারবো না, হয়তো বিজেপি সরকার এলে পরে তারা এই জায়গাটা একটা সংশোধন করে কর্মচারীরা যাতে পায় সেদিকেই এগোবে। মাননীয়ার এই পোস্ট টুইটার হ্যান্ডেলে বা এক্স হ্যান্ডেলে প্রকাশ করার পর বিভিন্ন কর্মচারী নেতৃত্ব তারা বলেছিলেন যে আমরা এখন ওই বিতর্কে যেতেই চাই না, যে মাননীয় দেবেন কি দেবেন না। মাননীয়রা ঘোষণা করেছেন, তাদেরকে কী বলবেন? এটা আগের দিনও আপনাকে বলেছিলাম, 10 বছর ধরে যারা একটা ডিএর জন্য লড়াই করতে হচ্ছে, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে 27টা হিয়ারিং করতে হয়েছে। একটাই কথা সরকারে, আমাদের টাকা নিয়ে আমরা ডিএ দিতে। প্রথমে বলেছিল অধিকার নেই, এআইসিপিআই মানা যায় না, তারপরে ডিএ আমাদের অর্থ নেই। সেই সরকারকে আমরা এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কখনোই স্বাগত জানাইনি। আমরা একটা বাংলায় কথা আছে, দুরাত্মার ছলের অভাব হয় না। এই যে সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দিয়েছে সরকারেরকে লেজে বেঁধে দিয়েছে, এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। পাশাপাশি 13 তারিখ, এ মাসের 13 তারিখ যে সফল ধর্মঘট রয়েছে, আমি আমার এই কর্মচারী আন্দোলন জীবনে 4খানা ধর্মঘট দেখলাম। এত সর্বাত্মক ধর্মঘট আমি দেখিনি। এই ধর্মঘট এবং তার পরের দিন ব্রিগেডের প্রধানমন্ত্রীর জনসভায় যে জনসমাগম হয়েছে, সরকার ভয় পেয়ে গিয়ে সরকার একটা চালাকির আশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী ওই এক্স হ্যান্ডেলে টুইটটা দিয়েছে। আমরা স্বাগত জানাইনি। যারা স্বাগত জানিয়েছেন তাদের জন্য আমাদের করুণা হচ্ছে। এবং আপনাকে আজকেও বলছি, আমাদের এই মামলাতে অন্যতম মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অন্তর্ভুক্ত করতেই দিতে চায়নি, বারবার বাধা দিয়েছে। ইউনিটি ফোরামও বাধা দিয়েছিল ট্রাইব্যুনালে, পরবর্তীকালে ইউনিটি ফোরাম হাইকোর্ট থেকে এসে আমাদের বাধা দেয়নি। পক্ষান্তরে সংগ্রামী যৌথ মঞ্চ যখন আজকে এই সুপ্রিম কোর্টে ইন্টারভেনার হিসেবে ঢুকতে গেলেন, ওই দুটো সংগঠন বাধা দিয়েছে, কনফেডারেশন, ইউনিটি ফোরাম। আমরা সরকারি কর্মচারী পরিষদ বাধা দিইনি। আমরা মনে করেছি যে একটা জায়গায় যদি সওয়াল হয়, 4টে জায়গায় 5টা 6টা সংগঠন আসবে, যতই সংগঠন আসবে তারা তো ডিএর পক্ষে বলবে, ডিএ না দেওয়ার পক্ষে বলবে না। তো তাহলে 6টা সংগঠন কি 4টে এলে তাদের বিভিন্ন উকিলরাও তারা বিভিন্ন দিক থেকে, যেটা হয়তো আমরা বলতে পারিনি তারা বলতে পারবে, আরও লড়াইটা জোর হবে। তাই যারা স্বাগত জানিয়েছেন, আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো আমরা তাদের এই ধরনের স্বাগত জানাকে মোটেই সমর্থন করি না। আমরা মনে করি এতে সরকারের হয়েই যেন কাজ করছে। কোথাও যেন একটা কথা আছে যে এমনিতে সরকারের সমর্থন করলাম, আবার মামলা করেও সরকারকে সমর্থন করলাম, এরকম একটা মনোভাব তাদের আছে। এবং সর্বশেষ তাদের জন্য আমাদের করুণা হয়, সরকারি কর্মচারী সমাজ তাদের জন্য করুণা প্রকাশ করে। কোনো অবস্থাতেই আজকে কর্মচারী স্বভাব এই সরকারকে বিশ্বাস করে না। দাদা, মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করলেন যে যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের ডিএ দিয়ে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে যে নোটিশ বেরিয়েছে সেখানে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। তার মধ্যে 2 বছরের লক পিরিয়ড একটা সমস্যা রয়েছে। এই সব কিছু বিষয়টা কীভাবে দেখছেন? প্রথম কথা, টুইটারের মাধ্যমে বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে যে সামাজিক বার্তা উনি দিয়েছেন, ওটা তো আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে, আমাদের পরিষদের পক্ষ থেকে প্রথম কথা বিশ্বাসই করিনি বলে কোনো রকম আমরাও কোনো মন্তব্য করিনি। আমরা ওয়েট করছিলাম যে সত্যিকারে সরকারি আদেশনামা বেরোয় কিনা। এরপর যখন দেখলাম সরকারি আদেশনামায় সুপ্রিম কোর্টের রায়ে আমাদের যে 2008 থেকে 2019 141 মাসের বকেয়ার পক্ষে রায়দান হয়েছে, উনি তার কম্পিউটার সফটওয়্যার তৈরির অজুহাতে মাত্র 2016 থেকে 19 48 মাস, 141 মাসের জায়গায় 48 মাসের বকেয়া দেবেন বলে ওই আদেশনামায় দেখতে পেলাম। সেটাও সুপ্রিম কোর্ট যেটা বলেছিল টোটালের 25% দিতে হবে,
যদি হিসাব করে দেখা যায় সেটাও দুটো আবার ইনস্টলমেন্টে, কোনো ইনস্টলমেন্টের গল্প সুপ্রিম কোর্টের রায় ছিল না, 31শে মার্চই আলটিমেটাম ডেট ছিল। তো আমরা হিসাব করে দেখেছি এটা টোটালের 8% দেওয়া হচ্ছে। এখনও আজকে হয়ে গেল 21 তারিখ, মাইনের বিল প্রতিটা দপ্তরই হয়ে গেছে। এখনও অবধি এই সাপ্লিমেন্টারি যে বিল, এরিয়ার বিলটা তৈরি হবে সমস্ত কর্মচারী এবং পেনশনারদের, সেই বিলটা তৈরি করার যে প্রয়োজনীয় সফটওয়্যার সারা পশ্চিমবঙ্গের সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট থেকে রিজিওনাল সমস্ত অ্যাকাউন্টসের মধ্যে অফিসে তার কোনো সফটওয়্যার এখনও আপলোড হয়নি। তো বুঝতে পারছি না, একে নির্বাচনে দামামা বেজে গেছে, সরকারি প্রশাসন যন্ত্র পুরোপুরি নির্বাচনের কাজে ব্যস্ত। এই অবস্থায় আর মাত্র 8-9 দিনের মধ্যে যদি সফটওয়্যারটাই আপলোড করে বিলটাই তৈরি করা না হয়, তাহলে কিভাবে 31শে মার্চের মধ্যে তাও প্রথম ইনস্টলমেন্ট হাতে পাবে? অর্থাৎ আমাদের সামনে গাজর ঝুলিয়েছেন উনি, পরে বলে দেবেন আমি বিলটা তৈরি করতে পারছি না, ততক্ষণে ইলেকশন শুরু হয়ে যাবে, আলটিমেটলি 31শে মার্চেও পাওয়া যাবে বলে আমরা অন্তত সন্দেহ প্রকাশ করছি। এই একটা 4 বছরের যে ডিএটা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, যে সেটা কোন সাল থেকে? 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর, একদম শেষের দিকে 48 একদম শেষ। অথচ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2008 থেকে 2019 পাওয়ার কথা। তাহলে এই 8 থেকে 2015-র মধ্যে আমাদের অজস্র সিনিয়র দাদা দিদিরা রিটায়ার করেছেন, তারা এখন শুধু মানে হতাশাগ্রস্ত হলেন। শুধু তারা 2016 থেকে 19-এর মধ্যে যারা অবসর জীবন যাপন করছেন তারা ডিআরএস রিলিফের ওপরে তারা বকেয়া পাবেন, দিয়ে তাদের জুটলো না। অথচ শুরুর দিক থেকে যদি দিতেন, এটা তো ফ্যাক্ট, যারা বর্তমানে এখনও চাকরিরত আছে, আমি এটা নিরপেক্ষভাবে বলছি, তারা চাকরিরত অবস্থায় ডিএ কম পাওয়া বেতন তবু ভোগ করছেন। এবার পেনশনারদের ক্ষেত্রে বলুন, তাদের শুধুমাত্র পেনশনটাই ভরসা, না তাদের ইনক্রিমেন্ট আছে, আর ডিএ যেহেতু বর্ধিত নেই, অথচ রোগের পিছনে তাদের অন্যান্য পারিবারিক খরচা এই দিয়ে চালাতে হয়। তাই আমরা আশা করেছিলাম যদি একটি কর্মচারী দরদি সরকার হতো এবং একটি মানব দরদি সরকার হতো, যারা মামাটি মানুষের সোগান দেয়, সেই মানব দরদি সরকার যদি সত্যি হতো তাহলে শুরু থেকে দিত। কারণ 2008-এ যাদের পাওনা, ধরা যাক 2009 সালে তিনি রিটায়ার করেছেন, 2009 সালে যার 60 বছর বয়স, আজকে 2023 সালে তার 74 বছর বয়স, হয়তো মারাও গেছেন, তার ফ্যামিলি পেনশনার ওই টাকাটা পাবেন। তাহলে শুরুটা করা উচিত ছিল 2008 থেকে 12, 8 থেকে 15, 8 থেকে, কারণ তাদের বয়স অনেক বেশি, তারা এখন চাকরিতেই নেই, মানে মৃত্যুকালের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। তাহলে 2016 থেকে 19 এই যে টাকাটা দিচ্ছেন তিনি, তাদের মধ্যে আমরা যারা চাকরিতে আছি আমাদের থেকেও বেশি দরকার অবশ্যই অধিকার সবার, যারা চাকরিরত এবং যারা অবসরপ্রাপ্ত। ডিএ অধিকার স্বীকৃত হয়ে গেছে একদম লোয়ার কোর্ট স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, কিন্তু তবুও বলবো এটা আরও বেশি মানবিক হতো যাদের আজকে 70 বছর 75 বছর বয়স, যারা 2008 থেকে যাদের পাওনা হয়ে রয়েছে। উনি তার মানে এই সমস্ত সিনিয়র যারা সহকর্মী, যারা একসময় 2011 সালে এই সরকারকে সমর্থন করে এই সরকারের পক্ষে সরকারের সমস্ত পরিষেবাকে তুলে ধরার জন্য সরকারি দায়িত্ব পালন করেছিলেন, তাদেরকে উনি নিপাট ভুলে দিলেন। বর্তমানে যারা আমরা চাকরি করছি 16 থেকে 19 দেওয়া মানে কি, যারা বর্তমানে এখন কারেন্ট যারা চাকরি করছেন তাদেরই লাভবান হবে। ইতিমধ্যে অনেকেই রিটায়ার করেছে। তাই আমরা অবভিয়াসলি যে ঘোষণা, এই ঘোষণার সম্পূর্ণ বিরুদ্ধে। এই ধরনের চালাকি করার তাহলে মানেটা কি হলো? কি চান উনি কর্মচারী দরদি নন। 2011-য় যখন উনি ক্ষমতায় এলেন, উনি তখন রেলমন্ত্রী ছিলেন। জানুয়ারি মাসে সোনারপুরে ওই বামজামানায় বুদ্ধদেববাবু যখন মুখ্যমন্ত্রী, তিনি তখন যে বিরোধী সংগঠনগুলো ছিল তৃণমূল তাদের সমর্থন করেছিল, ভোটে জিতে আসার জন্য তিনি সেই সোনারপুরের মাঠে বলেছিলেন, যে সরকার ডিএ দিতে পারে না তার 1 মিনিটের জন্য সরকারে থাকার নৈতিক অধিকার নেই। ঐতিহাসিক ভাষণ। সরকারে আসার পর ওই রূপটাই তো উনি দেখাচ্ছেন। মানে এইখানে তাহলে তিনি নিজেও তো স্পষ্ট করে দিচ্ছেন তার সরকারে থাকার অধিকার নেই। তার নিজের বক্তব্যই তো আমি আমার মনে করিয়ে দিলাম। এই বক্তব্যই যেরকম রাজনৈতিক বক্তব্য হতে পারে, যেরকমভাবে মাননীয় বিরোধী দলনেতা বলেন যে তার কানে যেমন বাজে
সবসময় হেরেছি 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 1956 সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরাও আজকে তার কানে বাজাবো। আপনি সোনারপুরে বলেছিলেন 1 মিনিটও নৈতিক অধিকারে সরকারে থাকার অধিকার নেই, 1 মিনিটও সরকারে থাকার নৈতিক অধিকার নেই, 1 মিনিটও নৈতিক অধিকার নেই।